প্রয়োজন তাদেরকে নিয়ে বোমা হয়। জাতিক বঙ্গবন্ধু জীবনকে সেই 1948 সাল থেকে যে সংগ্রাম শুরু করেছিলেন কথা বলার অধিকার আদায় আন্দোলন থেকে, সেই আন্দোলনে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন, যে নির্যাতন সহ্য করেছেন আওয়ামী লীগের অগণিত নেতৃত্বই, তারাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ত্যাগ করেছেন। এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এক প্রদেশ ছিল শোষিত বঞ্চিত মানুষ, দারিদ্রের সীমার নিচে প্রায় 80% উপরে মানুষ, তাদের উন্নত জীবনের দুঃখী মানুষকে সুন্দর করে দেখতে গড়ে তুলে রেখেই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য নিজের জীবনকে তিনি উৎসর্গ করেছিলেন। যে অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছিল এই পাকিস্তানের আমলে, যা ভাষায় বর্ণনা করা যায় না। মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা সেই 25শে মার্চ রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী মানব হত্যা শুরু করেন, তিনি 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন ওই 32 নম্বর রোডের বঙ্গবন্ধু ভবন থেকে। তাকে সারা দিয়ে জাতীয় সমগ্র জাতীয় অস্ত্র তুলে দেয়, যুদ্ধ শুরু করে। 7ই মার্চ 71 সালে তার যে ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্যে দিয়ে তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবং ঘরে ঘরে দুর্গ গড়ে তুলে সবাইকে প্রস্তুত হতে বলেছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বে সারা বাংলাদেশে সে সময় সংগ্রাম পরিষদ গড়ে ওঠে। আর সেই সংগ্রাম পরিষদের নেতৃত্বে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে বিজয় অর্জন করে। বিজয়ের পর স্বাধীনতার ঘোষণা দেওয়ার সাথে সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। এরপর আমার মা, আমার ছোট ভাই জামাল, রেহানা, ছোট বোন রেহানা, রাসেল, আমি সহ সবাইকে গ্রেফতার করে 18 নম্বর বর্তমানে এই 26 নম্বর একতলা বাড়ি ছিল, সেখানে বন্দি করে রাখে। আর আমার পক্ষে পাকিস্তানে গাড়ি নিয়ে যায়। শীত গ্রীষ্ম সেই সময় অসহনীয় কষ্টের মধ্য দিয়ে তাকে মানবের জীবন কাটাতে হয়েছিল। আমাদের বাংলাদেশের জনগণ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে মিত্র শক্তি বাংলাদেশকে শত্রু মুক্ত করে এই ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে 16 ডিসেম্বর আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় উজ্জিত হয়। তখনও কিন্তু আমরা বন্দী, আমার মা বন্দী, আমরা মুক্তি পাই 17 ডিসেম্বর। আমি আজকে আমাদের যে 30 লক্ষ জীবনের করে পরিবার পরিজন ছেড়ে দিয়ে সেই ঝাঁপিয়ে পড়ে এবং দেশকে। আমি শ্রদ্ধায় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী গান্ধীকে এবং ভারতের রাষ্ট্রপতি এক কোটি মানুষ ভারতে আসছে, প্রতিটি এবং মিলে বাংলাদেশের মানুষকে আসবে সহযোগিতা করে মহান মুক্তিযুদ্ধে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন সেই সময় কান্ট্রি ছিল, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, এমনকি আমেরিকার জনগণ, ব্রিটিশ জনগণ সকলেই কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে হিতাব করেন। আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মানুষের পাশে মাত্র 3 বছর সময় ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। একটা প্রদেশকে রাষ্ট্র উন্নীত করে যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলেছিলেন। পরাজয়ের পাশে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। শিক্ষা সব দিক থেকে, এবং 10 মাসের মধ্যে একটি সংবিধান শিক্ষা সব কিছুর কথা বলা আছে। এমনকি পল্লী বিদ্যুতের কথা, রাস্তাঘাটের উদাহরণ, ঠিক আর শিক্ষা
ক্ষমতা, প্রতিটি বিষয় কিন্তু সেখানে উল্লেখ আছে। এমনকি ক্ষুদ্র নৃগোষ্ঠী, অনগ্রসর জাতি, তাদের যে অধিকার, সেই অধিকারের কথাও কিন্তু এই পবিত্র সংবিধানে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। আমাদের দুর্ভাগ্য 1975 সাল 15 আগস্ট জাতির জন্য একটা কলঙ্কময় দিন। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো। আর সেই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা শেখ কামাল, ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, ছোট্ট রাসেল মাত্র 10 বছর বয়স, তাকেও নির্মমভাবে হত্যা করে। কামাল নবপরিত সুলতানা ও রুজিকে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করে। আমার বুবা আব্দুল্লাহ সানিবাদ, তিনি মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন, তাকে হত্যা করে। তার 13 বছর বেবি, 10 বছর ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, আবুল হাসান আব্দুল্লাহ ছেলে, তাদের পুত্র মুক্তিযোদ্ধা সাংবাদিক, মুক্তিযোদ্ধা শহীদ সানিবাদ নির্মমভাবে তাদেরকে হত্যা করে। মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি, আমার খুব ছেলে, তাকে হত্যা করে তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর জীবনী, সেও আমার সুযোগ ভূমি, তাকেও নির্মমভাবে হত্যা করে। এরপর 3 নভেম্বর ওই বছরই ঢাকা কেন্দ্রীয় কারাগারে যারা জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, তাদেরকে জেল কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল। বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়। শুরুয়ার হত্যা, কুষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলে পালা, জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়, সংবিধান বন্ধ করে দেওয়া হয় এবং মাশাআল্লাহ জারি করে মানুষের সকল মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আওয়ামী লীগের সকল নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়, বন্দী করা হয়। 4 বছর তারা কারাগারে বন্দী, এই অবস্থায় তারা ছিল। আমরা দীর্ঘ তখন বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম। 81 সালে যখন রাজনীতি করার সুযোগ আসলো, আওয়ামী লীগ কনফারেন্সে আমাকে সভাপতি নির্বাচিত করা হয়। আমি আমার 2 ছোট ছেলে নেই, 10 বছরের জয়, 8 বছরের শিশু কন্যা সাইমা, অশোক পুতুলকে রেখে রেহানার কাছে দিয়ে আমি চলে আসি বাংলার মানুষের কাছে। এসেছিলাম একটা প্রত্যয় নিয়ে, যে জাতির জন্য আমার বাবা জীবন দিয়ে গেছে, সেই জাতির ভাগ্য পরিবর্তন করব। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ওই আমেরিকার তখনকার পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বলেছিল যে বাংলাদেশ স্বাধীন কি হবে, বটমলেস বাস্কেট হবে। আমার চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশ বটমলেস বাস্কেট হবে না, বাংলাদেশ উন্নত দেশ হবে। এবং সেই চ্যালেঞ্জ নিয়েই দীর্ঘ সংগ্রাম করি। অনেক ঘাত প্রতিঘাত চড়াই উঠে আমাকে পার হতে হয়, বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এই সব কিছু অতিক্রম করে শুধুমাত্র বাংলাদেশের মানুষ, তাদের সমর্থন নিয়ে, তাদের স্নেহ ভালোবাসা নিয়ে আমি 96 সালে প্রথমে সরকার গঠন করি। 96 থেকে 2001 বাংলাদেশের মানুষের একটা সংযোগ ছিল, মানুষ গণতান্ত্রিক অধিকার ভোগ করেছে, অর্থনৈতিক মুক্তির পথ দেখেছে, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছিল। এবার 2001 সালে আমি গ্যাস বিক্রি করার মুসলিকা দেয়নি বলেই আমি ক্ষমতা আসতে পারিনি, সেটা একটা গভীর চক্রান্ত ছিল। ইত্যাদি ইত্যাদি। তারপরে আসলো বাংলাদেশে এমার্জেন্সি, সবাই আমাকে গ্রেপ্তার করা হলো আমার বিরুদ্ধে অগণিত মামলা। এবং বিএনপি 2001 ক্ষমতা আসার পর আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাই 21 নেতা হত্যা করেছে, আহত করেছে, গভর্নমেন্ট দখল করেছে, হাত কেটেছে, চোখ তুলে দিয়েছে, জামাতা বিএনপি মিলে হাতুড়ি দিয়ে পিঠে কেটে আমাদের নেতা কর্মী হাড় গুলো গুলো করেছে, হত্যা করেছে। বিভীষিকাময় অবস্থা। তারপর জঙ্গি সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি, প্রকাশ্য জীবনের অস্ত্র হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা, একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। এতে বাংলাদেশ বলতে গেলে বিশ্বে বোধহয় চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আঙুলে। দুর্নীতি, স্বজনপ্রীতি, দখল, লুটপাট,
মানি লন্ডারিং এমন কোন অপকর্ম নাই 2001 থেকে 2006 পর্যন্ত রাখবে। এমনকি 1,23,00,000 ভোটার দিয়ে ভোটার লিস্ট তৈরি করে মূলত একটা নির্বাচনের আয়োজন করে। তার এই দুঃশাসনের কারণেই বাংলাদেশ এমার্জেন্সি শুরু হয়। কিন্তু সেখানেও কিন্তু আগে আমাকেই গ্রেপ্তার করে। আমি বিদেশে ছিলাম, আমাকে দেশে আসতে দেবে না, আমি জোর করে দেশে আসি। আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রবাসী ভাই বোনদের জন্য। এই আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বে অনেক, তখন 100 জন আমার সাথে দেশে ফিরেছিলেন, কারণ আমি জোর করে দেশে ফিরেছিলাম, শত বাধা উপেক্ষা করে, তখন আপনাদের পাশে পেয়েছিলাম। আসলে বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে প্রবাসীদের অবদান রয়েছে, প্রতিটি সংগ্রামের পেছনে প্রবাসীদের অবদান রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়, তখনও কিন্তু প্রবাসীরা পাশে দাঁড়িয়েছিলেন। যে প্রবাসীদের অবদান আমাদের অর্থনীতিতে, রাজনীতিতে, গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে সবসময় কিন্তু বিরাট অবদান। এটা আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্বীকার করি এবং সকলকে আমি ধন্যবাদ জানাই। আজকে যখন বাংলাদেশ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে, তখনও যখন দেশের ভিতরে কথা বলার অধিকার নাই, তখন এই প্রবাসীরা আপনারাই সোচ্চার হয়েছেন। এবারেও আপনাদের সাথে কথা বলতে পেরে আমি সত্যি আনন্দিত। আর যখন 2007 গ্রেপ্তার করা হলো, এরপর নানা রকমের ঘটনা, যা হোক পরবর্তীতে 2008 তত্ত্বাবধায়ক সরকার বাধ্য হয় নির্বাচন দিতে। আর সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল। 300 সিটের মধ্যে 233টা সিট বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে পায়। আর বিএনপি জামাত 20 দলীয় জোট তারা পেয়েছিল মাত্র 30টা সিট। 2009 আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর 2014, 2018, 2024 প্রতিটি নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয়। তার কারণ আওয়ামী লীগ ক্ষমতা এসে জনগণের কল্যাণে কাজ করে। আমরা যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছি, প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করে দিই। দারিদ্রের হার যেখানে 41 হার ছিল, আমরা সেখানে 18.7 ভাগে নামিয়ে আনি। কত দরিদ্র 25.1 ভাগ ছিল, তা আমরা মাত্র 5 ভাগে নামিয়ে এনেছিলাম। যে মাথা পিছু আয় বিএনপির আমলে ছিল মাত্র $543, সেখানে আওয়ামী লীগের আমলে আমরা 5 গুণ বৃদ্ধি করে $2,793 মার্কিন ডলারে, $2,824 মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। তবে কোভিড-19 অতিমারি এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে কিছুটা কমে $2,793 মার্কিন ডলার উন্নীত হয়। আমাদের মূল্যস্ফীতি আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই, 5.5% ছিল। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অর্থনৈতিক বন্ধের কারণে সেটা কিছুটা বৃদ্ধি পায়, তাও আমরা 8.8% রাখতে সক্ষম হই। আমাদের অর্থনীতিকে আমরা অত্যন্ত মজবুত করি, শক্তিশালী করি। যেখানে বাজেটের আকার বিএনপি আমলে অর্থাৎ 2006 সালে ছিল মাত্র 61 কোটি টাকা, আমরা তা বৃদ্ধি করি এবং এই 24-এ এসে আমাদের বাজেট দিয়েছিলাম আমরা 7,93 কোটি টাকার বাজেট আমরা দিয়ে দিই। এত বিশাল বাজেট অতীতে কেউ কখনো দিতে পারেনি। আমরা প্রায় 12 গুণের বেশি বাজেট বৃদ্ধি করে দিই। আমাদের জিডিপির আকার যা ছিল মাত্র 4,15,000 কোটি টাকা, আমরা ছিল বিএনপির আমলে। আর 2023 সালে তা বৃদ্ধি পায় 50.1 লক্ষ কোটি টাকায়, অর্থাৎ 4 লক্ষ থেকে প্রায় 50 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 12 গুণ আমরা বৃদ্ধি করি। এইভাবে পৃথিবীতে বাংলাদেশ তখন জিডিপি বিবেচনায় বাংলাদেশ 35তম অর্থনৈতিক দেশে উন্নীত হয়, অর্থাৎ 29 ধাপ উন্নীত করি। আমাদের লক্ষ্য ছিল যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটি ধাপে উন্নীত করবো। আমি সাথে 2007 বন্দিখানায় তখনই আমি এটা লিখেছিলাম যে কিভাবে আমরা দেশকে উন্নত করবো।
এবং যেহেতু জাতির পিতার জন্মশতবার্ষিকী 2020 সালে আমরা পালন করবো, আর 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব, তখন বাংলাদেশকে এক ধাপ কম করে বাংলাদেশের মানুষের সম্মান বৃদ্ধি করা, অর্থনীতি মজবুত করা, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি এবং আমরা সফলভাবে তা করতে সক্ষম হই। আমরা 2021 সালেই কিন্তু উন্নয়নশীল দেশের মর্যাদা পাই, অর্থাৎ সম্পন্নত দেশ হিসেবে জাতির পিতা রেখে গিয়েছে 1975 সালে। এরপর কিন্তু বাংলাদেশের আর কেউ কখনো উন্নতি করতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখনই বাংলাদেশ 2021 সালে যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি, সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পাই। আমি জানি না আমাদের অপরাধটা কি ছিল, যেখানে মানুষের কোনো খাবারের কষ্ট ছিল না, উৎপাদন আমরা বৃদ্ধি করি, মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি করি, মাথা পিছু খাদ্যের নিশ্চয়তা আমরা দিই, মানুষের আয়ুষ্কাল যেটা ছিল মাত্র 59 বছর সেটা আমরা 72 অর্থাৎ 73 বছর উন্নীত করি। সাক্ষরতার হার 45 ভাগ ছিল, আমরা 78.8 ভাগে উন্নীত করি। বিনা পয়সায় বই বিতরণ করি ছাত্রদের, বৃত্তি উপবৃত্তি দিই, প্রায় উপবৃত্তি দেই। শুধু তাই না, উপবৃত্তি ছাড়াও প্রধানমন্ত্রী একটা তহবিল আমি গঠন করে, শিক্ষা সহায়তা তহবিল। সেই তহবিল থেকে আমরা আমাদের যারা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশে বিদেশে গবেষণা করে তাদেরকে সহায়তা করি। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও গবেষণার জন্য বিশেষ বৃত্তি দেওয়া হতো, যাতে করে আমরা গবেষণা করে আমরা ধান উৎপাদন, তরি তরকারি, যা হয়তো শীতকালের সবজি আমরা বারবার যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করি। আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করি, প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিই। যেখানে মাত্র 2006 সালে 3000 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আমরা 28,562 মেগাওয়াটে উন্নীত করি। অর্থাৎ আমাদের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পায়। আজকে সে ঘরে ঘরে বিদ্যুৎ নেই। এখন কেন, কিভাবে বিদ্যুৎ বন্ধ করলো এই সরকার আমাদের জানা নেই। আমরা সবসময় আমাদের দেশে যেন বিনিয়োগ আসে সেই ব্যবস্থা আমরা নিয়েছিলাম, যার ফলে আমাদের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছিল এবং বাংলাদেশের ভাবমূর্তি যেহেতু সারা বিশ্ব উন্নীত হয়েছিল, সেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নেয় এবং বাংলাদেশে আসে। অর্থাৎ 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের যে উন্নতি, যার ফলে 2024-25 জানুয়ারি যে নির্বাচন হয়, বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দেয়। আওয়ামী লীগ নির্বাচন যদিও বিএনপি জামাত তারা বয়কট করে, কিন্তু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সফলভাবে নির্বাচন করতে পারি। তখন থেকেই শুরু হয় চক্রান্ত, ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্রের ফলে আজকে আমরা কি দেখি, কথায় কথায় কোটা সিস্টেম। 2018 সালে এই আন্দোলন শুরু হয়েছিল, আমি তখন কোটা বন্ধ করে দিই। তখন একটা জিনিস লক্ষ্য হয়েছিল যে এদের সব ক্ষোভ যেন মুক্তিযোদ্ধাদের উপর, যারা নিজেদের বুকে রক্ত দিয়েছে, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে একটা অঙ্গহানি হয়েছে, পঙ্গু হয়েছে, কত পরিবার তাদের জীবন দিয়ে গেছে, তারা সেইভাবে যদি যুদ্ধ না করত তাহলে এই দেশ কি স্বাধীন হতো? আজকে বাংলাদেশ স্বাধীন, আমাদের সকলে প্রবাসীরা পাসপোর্ট পাচ্ছেন, দেশে বিদেশে কাজের সুযোগ পাচ্ছে, বিদেশে যেতে পারছে। আজকে এই মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে এটা সম্ভব, কিন্তু তাদের উপরে যত ক্ষোভ, যত রাগ, এটা একটা অদ্ভুত পরিস্থিতি আমরা দেখি। চাই না আমাদের যারা তরুণ সমাজ, যুব সমাজ, যাদের বয়স এখন হয়তো 15 বছর বা 18 বছর বা 20 বছর, আমি তাদেরকে বলবো, তার মধ্যে আমি তাদেরকে একটা কথা বলতে চাই। 2009 সালের আগ পর্যন্ত বাংলাদেশের কি অবস্থা ছিল? 96 সালের আগে কেউ কম্পিউটার ব্যবহার করতো? কার হাতে মোবাইল ফোন ছিল না, সব অ্যানালগ ছিল। 96 সালে এসেই আমরা ডিজিটাল পদ্ধতিতে সমস্ত টেলিফোন ডিজিটাল করি, মোবাইল ফোন সরকারের হাতে যাতে পৌঁছায় আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই।
কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন শিল্প কলকারখানা নির্মাণের সাথে সাথে ব্যাংক, বিমা, টেলিভিশন, এমনকি আজকে যে হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বিমান সার্ভিস সবকিছু আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছিলাম একটা লক্ষ্য নিয়ে মানুষের জন্য কর্মসংস্থান হয়। সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি, সেখানে একজন মেয়ে একজন ছেলে তারা যেন উদ্যোক্তা হয়, অর্থাৎ তাদের কর্মসংস্থানে গ্রামে বসে ফ্রিল্যান্সার ট্রেনিং, লার্নিং অ্যান্ড আর্নিং, এই ট্রেনিং দিয়ে ছেলে মেয়েদেরকে আমরা দিই যে কাজের ফাঁকে ফাঁকে দেশে বসে অনলাইনে তারা যেন আয় উপার্জন করতে পারে, সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। শুধু তাই না, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাতে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ দেওয়া হয় সেটাও তো আওয়ামী লীগের করে দেওয়া হয়। স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব আমরা তৈরি করে দিই। আমরা ট্রেনিং এর জন্য কম্পিউটার ট্রেনিং এবং সেই সাথে বিভিন্ন আমরা সেন্টার তৈরি করে দিই সারা গ্রাম বাংলা জেলায় যে উপজেলায় পর্যন্ত, যাতে করে আমাদের ছেলেমেয়েরা কম্পিউটার ট্রেনিং নিতে পারে। যেমন কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা, সেই সাথে সাথে সারা বাংলাদেশে আমরা ব্রডব্যান্ড এবং ওয়াইফাই কানেকশন নিশ্চিত করি। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করি, যে স্যাটেলাইটের মাধ্যমে আজকে আমাদের টেলিভিশন থেকে শুরু করে একেবারে গভীর সন্ধ্যে পর্যন্ত মানুষজন যোগাযোগ করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম। যে মোবাইল ফোনে কানেকশন দিতে পারে সেটাও করে আমরা হাতে নিয়ে সেটাও আমরা উৎক্ষেপণ করি। প্রথম একটা স্যাটেলাইট বাংলাদেশে আমরা উৎক্ষেপণ করি, এর আগে তো কেউ কোনো কিছু করেনি। তো তাদের কোনো মানে ধারণাও ছিল না যে এভাবে করা যেতে পারে। কারণ আমাদের ইন্টারনেট ব্যবহার যেখানে বিএনপি আমলে 2006 সালে ছিল 0.23%, সেখানে বাংলাদেশের 2023 সালে 78.55% জনগোষ্ঠী এই ইন্টারনেট ব্যবহারকারী। এমনকি মোবাইল ফোন সিম ব্যবহার আমাদের দেশে 18,86,44,000 সিম ব্যবহার হচ্ছে। ডিজিটাল সেবা আমরা বৃদ্ধি করি, যেখানে বিএনপির আমাদের মাত্র ছিল 8টা, সেটাও আবার আমরা ওই যে 93 সালে ডিজিটাল সেন্টার করে দিয়ে বলে এটা সম্ভব হয়েছিল। সেখানে এখন 3,200টা সেবা জনগণ পাচ্ছে। ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে। ওয়েবসাইটে প্রায় 52,200টা ওয়েবসাইট ব্যবহার হয় বিএনপি আমলে, সেটা আমাদেরই করা থাকলেও গত 98টা ছিল। এবং আমরা শুধু তাই না, আমরা এখন আইসিটি বিভিন্ন ডিজিটাল ডিভাইস বাংলাদেশে উৎপাদন করি এবং আমরা কিন্তু রপ্তানি করি। আমরা ফ্রিল্যান্সার সংখ্যা প্রায় 7 লক্ষের কাছাকাছি। সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় স্থান অধিকার করে আছে। এইভাবে আমরা দেশকে আধুনিক জ্ঞান প্রযুক্তি সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলি। আমাদের যে যুব সমাজ তাদেরকে শুধু এই কথাই জানাতে চাই যে হয়তো তারা আমরা যখন সরকার গঠন করি 2009 সালে, হয়তো কারো তখন জন্ম হয়েছে বা কেউ 4-5 বছরের, কেউ 10 বছরের, আজকে তাদের বয়স কারো 15, কারো 18, কারো 20। এই যুব সমাজ বা 30 তারা একটু পিছন ফিরে তাকাক, একটু দেখুক 2007 সালে কোথায় ছিল তারা, 2000 আগে কোথায় ছিল বাংলাদেশ, আর 2024 সাল পর্যন্ত এসে বাংলাদেশ আজকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে আমরা উন্নত করি। সবচেয়ে দুর্ভাগ্য লাগে এটাই যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুললাম আমরা, আর সেই ডিজিটাল বাংলাদেশ ব্যবহার করে আমাদের সরকারের বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত করা হলো। ফেসবুকের মাধ্যমে অনলাইনে নানা ধরনের অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করা, যুব সমাজকে বিভ্রান্ত করা। যে কোটা আমি বাতিল করে দিয়েছিলাম, কোর্টে একটা রায় হয়। সেই রায় হওয়ার পরপরই সরকারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে রিট করে সেই কোটা স্থগিত করে দেয়। 2007 ছাত্ররা আন্দোলন শুরু করে। আমরা তো পুলিশ দিয়ে তাদেরকে উৎখাত করে দেয়নি। 2011 জুলাই মাসের 11 তারিখে তো কোটা বন্ধ হয়ে যায়, তখন তো কোটা কোনো ইস্যুই ছিল না। তারপরে তার সঙ্গে আলোচনা করি, সব দই মেনে নিই।
দাবি যখন সব মানা হয়ে গেল তখন তারা এক দফা দাবি, কেন আমাকে ক্ষমতা থেকে বের করতে হবে। আজকে যখন আমরা দেখি যে এই ছাত্ররা সে সময় যে আন্দোলনের নামে যেভাবে পুলিশ হত্যা করেছে, শিক্ষকদের অপমান করেছে, সংখ্যালঘুদের হত্যা করেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বাংলাদেশ টেলিভিশন ভবন, সেতু ভবন, সড়ক ভবন, এমনকি আমাদের জলবায়ু প্রবেশ বিষয়ক যে ডিজিটাল পদ্ধতি সহ যে ভবন সহ প্রত্যেকটা জায়গায় তারা অগ্নিসংযোগ করে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া শুরু করে, মানুষের ঘর বাড়ি সবকিছু, আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা, মসজিদ, মাজার, দরগা শরীফ, গির্জা, প্যাগোডা, এমন কোন জায়গা নাই যে যেখানে তারা ভাঙচুর না করে এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। এমনকি সেই সিলেটের শাহপুর বাজার পর্যন্ত তারা হামলা করে। কিন্তু কেন এগুলি করা হলো? আর অবনীত নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা, তাদের যখন সবই বানা হয়ে গেল, তারপর তাদের দাবি একান্ত করা। এবং আজকে যদি আবু সাইদের হত্যাকাণ্ডটা যেটা নিয়ে ভিডিও করে সমস্ত মানুষকে সেন্টিমেন্টে আঘাত দিয়েছিল এবং আমার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল, সেটা যদি আপনার একটু গভীর ভাবে বিবেচনা করেন, দেখেন, অ্যানালাইসিস করেন, দেখা গেল একটা ছেলে হাত তুলে বলছে আমাকে গুলি করো, গুলি করা হলো। কিন্তু তাকে যে গুলি করা হলো, তারপর তাকে যে টেনে নিয়ে গেল তার সাথীরা, 2টা 2:30 দিকে গুলি হলো, তাকে তো হাসপাতালে নেয় নাই। একটা গুলি খাওয়া মানুষকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, তার চিকিৎসা দেবে, গুলিটা বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে। সেটা কি তারা করেছিল? করেনি। হাসপাতালে নিল রাত 8টার দিকে। আমার প্রশ্ন, সে যদি পুলিশ গুলি করেছিল রাবার বুলেটে সে তার আঘাত পেয়েছে, এটা ঠিক, রাবার বুলেট কিন্তু মানুষ মারে না, মানুষ আঘাত পায়, এটা সত্য। এবং তাকে যে গুলি করার কথা বলা হচ্ছে ভিডিও, ওই ভিডিওটা গভীর ভাবে দেখেন তো, একটা গুলি খাওয়া যদি কোনো কেউ পড়ে যায় মাটিতে, সেই জায়গাটা তো রক্তাক্ত থাকবে, সেখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন নেই। আরেকটা ভিডিওতে আমরা দেখেছি যে ছেলেটা যখন এবং ওই আন্দোলনকারীরা যখন পুলিশকে ঢিল ছুটছে এবং এই লাঠি দিয়ে পেটাচ্ছে, পুলিশ পিছনে হয়ে যাচ্ছে এবং আবু সাইদ আগে সামনে এগিয়ে গেছে, তখন একটা ঢিল এসে তার মাথায় পড়ে, মাথার পিছনে পড়ে, সাথে সাথে সে হাত দেয় এবং সেখানে রক্ত ঢাকা তার ঘাড়ে, পুলিশ সামনে, ঢিল পড়লো পিছনে মাথার উপর। এরপরে ওই যে ভিডিওটা তারা দেখানো সেই সময় সেটা হলো সে দাঁড়িয়ে আছে, হাত তুলে পুলিশ গুলি করলো, সে পড়ে গেল। তাহলে এই আমার ওই প্রশ্নটার উত্তর কি কেউ দেবে? তাকে কেন হাসপাতালে নেওয়া হয়নি, কেন চিকিৎসা করা হয়নি? পোস্টমর্টমের রিপোর্ট যখন আসলো তখন ডাক্তারকে ধরে আবার তার মুখে স্বীকার করালো, পরপর সেই পোস্টমর্টম চেঞ্জ করা হলো এবং স্বীকার করানো হলো যে না, বুলেট মৃত্যু। পুলিশ কিন্তু তখন কোনো মেটাল বুলেট ব্যবহার করেনি, তাদের আমি নিশ্চিত করেছি তাদেরকে কোনো বুলেট ব্যবহার, পুলিশও ব্যবহার করেনি, ভিডিও ব্যবহার করেনি। আমি বলেছিলাম যে ঠিক আছে, ছেলে আন্দোলন করছে, করতে দাও, ওরা তো রোদে পরে বৃষ্টিতে বেরিয়ে যেখানে আসেনি, আমরা তো রোদে পরে বৃষ্টিতে বেরিয়ে দিনের পর দিন মিছিল করে, মিটিং করে, তারপরে আমরা আন্দোলন করে দেশ স্বাধীন করেছি, গণতন্ত্র ফিরিয়ে এনেছি। আমার তো কখনোই নিয়োগ ছিল না যে তাদেরকে হত্যা করা বা, কিন্তু কি দেখা, বরং হত্যার শিকার হলো পুলিশ, হত্যার শিকার হলো আওয়ামী লীগের নেতা কর্মী, হত্যা এবং অপমানের শিকার হলো শিক্ষক থেকে শুরু করে এমনকি মানে সংসদ সদস্য, মন্ত্রী, তাদের বাড়ি, সংসদ সদস্যদের যে এমপি হোস্টেল, তারা ভেঙে সেগুলি এই ছাত্র নামধারীরা যে লুটপাট করলো এবং প্রত্যেকটা কি তারা সার্চ করার নামে সব নিজে লুটপাট করা। সংসদ ভবন, সেই সংসদ ভবনে তারা হামলা করলো। একটা রাষ্ট্রের 3টা উইং থাকে, একটা হচ্ছে আইনসভা অর্থাৎ সংসদ,
জুডিশিয়ারি এবং নির্বাহী বিভাগ, এই তিনটা বিভাগের সমন্বয়ে কিন্তু একটা রাষ্ট্র চলে। আপনারা একটু খেয়াল করে দেখেন, এরা কিন্তু এই তিনটা প্রতিষ্ঠানের উপরই হামলা করলো। সরকারের উপর হামলা, অর্থাৎ আমাকে তারা খুন করবে সেই পরিকল্পনা করলো। কিভাবে খুন করবে সে কথা আজকে বেরিয়েছে, যে কি কি পদ্ধতিতে খুন করতে পারে সে পরিকল্পনাও তাদের ছিল। আমাকে আমার ছোট বোনকে হত্যা করবে। আমি তো রক্তপাত চাইনি। আজকে যে কয়জন মানুষ মারা গেছে আপনারা খেয়াল করে দেখেন, মিছিলের ভিতরে তারা গুলি খেয়েছে। আজকে মুগ্ধ তার যে গুলি বা আবুসার যে গুলি বা যারাই গুলি খেয়েছে, খুবই ক্লোজ রেঞ্জের থেকে তাদের গুলি। মনে হলো তার পাশে সাথে কেউ একজন, এবং ওখানে ছিল বোরকা পড়া ছিল, ছেলে মেয়ে জানি না বা মেয়েদের ট্রেনিং কিনা, এই গুলি কিন্তু ওই মিছিলের ভিতরেই গুলি। পুলিশ তো সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করেছে। তাহলে এই যে গুলি খেয়ে এতজন পর যখন এই 6 জনের মৃত্যু সংবাদ পেলাম, আমি কিন্তু সাথে সাথে হাইকোর্টের জজ দিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিলাম। আজকে যদি আমার মুখে মারা যেত তা আমি তো জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করতাম না। আমার করার উদ্দেশ্যই ছিল, কারণ আমি যখন দেখলাম যে এইভাবে যে খুব কাছে থেকে গুলি করে মারা হচ্ছে, এটা খুব সন্দেহজনক। সেই জন্য আমি এই জুডিশিয়াল কমিটি করে দিলাম। এর মধ্যে আরো পুলিশকে যেভাবে মেরেছে, প্রায় 256টা পুলিশ স্টেশনে আগুন দিয়েছে, প্রত্যেকটা পুলিশ স্টেশনে, এবং ঢাকা শহরে কতগুলি পুলিশ স্টেশনে আগুন দিয়েছে, প্রতিটি পুলিশ স্টেশনে পুলিশকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, অস্ত্র লুটপাট করেছে। এই অস্ত্র কোথায় গেল? তার কাছে গেল। আর এই যে বুলেট ইনজুরি, একজন এই বর্তমান ইউনিট সরকারের যে একজন উপদেষ্টা, তিনি নিজেই বললেন ওই বুলেট দেখে, যেটা 7.62 বুলেট, এটা একটা অন্য ধরনের রাইফেল, যে রাইফেল আমাদের পুলিশ, বিটিআর বা আর্মিকে ব্যবহার করে না। এবং তিনি বললেন এটাকে গভীরভাবে তদন্ত করতে হবে। যে উনি তদন্ত করার কথা বললেন, তাকে সাথে সাথে সেই পদ থেকে সরিয়ে দিল। কেন সরিয়ে দিল? তাহলে এই যে হত্যাকাণ্ডগুলি ঘটেছিল, এই হত্যাকাণ্ড তো আমরা ঘটাইনি। আমি তো চাইনি যে লাশের উপর লাশ পড়ুক। আমি যদি সেটা চাইতাম তাহলে তো আমি ঠিকই ক্ষমতা ধরে রাখতে পারতাম। যখন এই একটা পথে এরকম মানুষের জীবন যাচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার দরকার নেই, আমি চলে যাবো। কিন্তু এরপরে আপনারা দেখেন, প্রায় আগস্ট মাসের 6 তারিখের কর্মসূচি তারা 5 তারিখে নিয়ে আসলো, এবং গণভবন তারা হামলা করবে। হ্যাঁ, গণভবনে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা ছিল, কিন্তু সেখানে যদি ফায়ার ওপেন করা হয় অনেক মানুষ মারা যাবে। আমি এটা চাইনি। আর যেভাবে তারা তৈরি হয়ে আসছিল অস্ত্র শস্ত্র হাতে নিয়ে প্রকাশ্যে, যেখানে একটি রাষ্ট্র চলমান, সরকার চলমান, সেখানে এইভাবে প্রকাশ্য অস্ত্র নিয়ে তাদের আগমন, এটা কোন ধরনের সভ্যতা, কোন ধরনের আন্দোলন? এটা তো সরাসরি হত্যাকাণ্ড ঘটাবার চেষ্টা। যেমন 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করেছে, ঠিক তেমনি ভাবে আরেকটা হত্যাকাণ্ড তারা ঘটাতে চায়। আমার যারা নিরাপত্তায় ছিল, তারা আসলে তাদেরই মুখের দিকে তাকিয়ে, এবং তাদের সে বছর 25-30 মিনিটের ব্যাপার, আমি সেখান থেকে সরে যেতে বাধ্য হই। আমি বলে যাই যে তোরা করো না, যা খুশি হোক। আজকে আমার মধ্যে আমি নাকি গণহত্যা করেছি। আসলে গণহত্যা করেছে তো ডক্টর ইউনূস স্যার মেটিকুলাসলি ডিজাইন করা মাস্টার মাইন্ড দ্বারা প্ল্যান করে সে করেছে। এই গণহত্যার বিচার ওই তার সমন্বয়কারীরা এবং ইউনূস এবং তার মাস্টার মাইন্ড, তাদেরই ঘটানো। তারাই লাশের পর লাশ ফেলেছে। এমনকি ওই আমাদের জিয়াউর রহমানের ছেলে যেটা
লন্ডনে বসে আছে তারেক রহমান, সেও কিন্তু বলেছে লাশের উপর লাশ ফেলে করে সরকার পড়ে যাবে। এটা তো তাদের কথা, আর আমরা তো চাই যে লাশের উপর লাশ পড়ুক। অথচ আমাদের বিরুদ্ধে মামলা, আমি, রেহানা, জয়, পুতুল কেউ বাদ নেই। কি মানবতা বিরোধী কাজ করেছে তারা? তারা কোথায়? তারা সবাই তো বিদেশে। পুতুল সাহেবা WHO তে সে একটা রিজনাল ডাইরেক্টর হিসেবে নির্বাচন করে 10টা ভোটের মধ্যে 8টা ভোট পেয়ে, 8টা দেশের ভোট পেয়ে সে তার দায়িত্ব পালন করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। ববি UNDP তে কনসালটেন্সি করে, সেও থাকে বিদেশে, কারণ তার বউ IOM জাতীয় একটা প্রতিষ্ঠান চাকরি করে। জয় আমেরিকায়, সে আমাদের ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, কিন্তু সে তার নিজে কনসালটেন্সি করে, তার নিজে বিজনেস করে চলে। এই তো দেশ নাই, রিয়ানা থাকে লন্ডনে। তাহলে এরা কি দোষটা করলো? অগণিত আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের কি অপরাধ? এমন কেউ নেই যার বিরুদ্ধে মামলা না দিয়েছে। প্রত্যেকটা মন্ত্রীর বাড়ি, এমপির বাড়ি, এমপি হোস্টেল লুটপাট করেছে, সমস্ত জিনিস নিয়ে গেছে। সবচেয়ে দুঃখজনক হলো জাতির পিতার প্রতি অবমাননা করা এবং স্মৃতি জাদুঘর ধানমন্ডি 32 নম্বরের বাড়িটা তো আমরা 2 বোন ভোগ করতে নেইনি, আমরা তো তা জনগণকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা বড় সারাজন জনগণের জন্য কাজ করছে। ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা, ওই বাড়ি থেকে সকলের আন্দোলন সংগ্রাম, ওই বাড়ি থেকে 71 সালে অসহযোগ আন্দোলন, এরপর মুক্তিযুদ্ধের আহ্বান, স্বাধীনতার ঘোষণা জাতির পিতা দিয়েছিলেন। কাজে সেই বাড়িতেই আমার বাবা মা ভাইকে হত্যা করা হয়েছে, এখনো রক্তের দাগ। ওই বাড়িতে আমরা ভোগ করতে নেইনি 2 বোন, আমরা জনগণকে দান করে দিয়েছি ট্রাস্ট করে, আর সেই ট্রাস্ট স্মৃতি জাদুঘর করেছি। আর ট্রাস্টের মাধ্যমে আমরা আমাদের বহু মানুষকে আমরা সহযোগিতা করি। প্রায় 1400-1500 ছাত্র ছাত্রীদেরকে আমরা বৃত্তি দিই। গ্রেনেড হামলায় যারা আহত এবং নিহত পরিবারকে সাহায্য করি, আহতদের এখনো আমরা তাদেরকে আর্থিক সহায়তা দিই। আওয়ামী লীগের নেতা কর্মী বা যখন যে আসে তাদেরকে সাহায্য করি। COVID-19 সময় এই কোভিড ফান্ডে 5 কোটি টাকা দিয়েছি। জাতির পিতার জন্মশতবার্ষিকী হিসেবে আশ্রম প্রকল্পের মাধ্যমে ভূমিহীন গৃহহীনদের জন্য আমরা ঘর করে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, তাদের আমরা বিনা পয়সায় 2 কাঠা জমি এবং ঘর করে দেবো। আমরা সেখানে একটা ফান্ড তৈরি করি জমি কেনার জন্য। আমরা ট্রাস্ট থেকে, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে 5 কোটি টাকা দিয়ে ফান্ড করে যেখানে যেখানে জমি পাওয়া যেত না সেখানে জমি কিনে এই ভূমিহীনদের ঘর করে দিই। 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা করেছিলাম, যে বাংলাদেশে একটি মানুষ থাকবে না, গৃহহীন ভূমিহীন থাকবে না। দুর্ভাগ্যের বিষয়, তারা যে শুধু আওয়ামী লীগের নেতা কর্মীর উপর হামলা করছে তা না, মুক্তিযোদ্ধাদের উপর হামলা করছে সেটা না, বঙ্গবন্ধু ভবন পুড়িয়েছে। এর থেকে দুঃখের আর কি থাকতে পারে? যে স্মৃতিটুকু নিয়ে আমরা 2 বোন বেঁচেছিলাম, সেই স্মৃতিটুকু সম্পূর্ণ পুড়িয়ে শেষ করে দিল। এবং সেখানে তারা রোগী ডান্স করে, আগুন দেয়। আর যেভাবে জাতির পিতাকে তার মোরাল ভাঙা এবং তার উপরে অবমাননা করা, যাদের ভিতরে এতটুকু রক্ত আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের এতটুকু চেতনা আছে, তারা কি এটা সহ্য করতে পারে? সেজন্য বললাম যে আমাদের তরুণ সমাজ, যুব সমাজ, তাদের কাছে জানতে হবে যে বাংলাদেশ কোথায় ছিল আর আমরা কোথায় কত উন্নত করেছিলাম। আওয়ামী লীগ না আসলে তো কোনদিন এটা হতো না। আজকে যে সবকিছু ধ্বংস করা হলো, সেটা কেন করা হলো? এই কারণে বলা হয়েছিল যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, সেই জন্য মানুষ বিক্ষুব্ধ। এখন কি অবস্থা? আমাদের সময় তো খাবার পেত। 1 কোটি পরিবারকে আমরা কার্ড দিলাম মাত্র 30 টাকা কেজিতে চাল, আর 58 লক্ষ পরিবারের জন্য করেছিলাম মাত্র 15 টাকায় 15 কেজিতে চাল কিনতে পারবে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি, সব বন্ধ। 43 লক্ষ কার্ড বাতিল। ওই টাকাটা মেরে খেয়েছে, আর কিচ্ছু না, ওই ইউজগণ মেরে খেতে, এটা বাস্তব। আমার উপরেই কথা যে আজকে যে অত্যাচার নির্যাতন
চলছে এবং অবমাননা করা, শিক্ষকদের গলায় জুতার মালা পড়ানো, ছাত্রছাত্রীদের পুলিশকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের নেতার সেই গাজীপুরের জয়েব, আমাদের বিজেরাজা সাধারণ সম্পাদক সহ অবহিত নেতা কর্মীকে হত্যা এবং পা বেঁধে উপর দিকে ঠিক মানে একটা কষার দোকানে যেমন পা বেঁধে ঝুলে রাখে, এই ছাত্র নামধারীরা, অস্ত্রধারী এবং ইউনুসের এই মাস্টার মাইন্ডরা ওইভাবে ঝুলিয়ে রেখে পুলিশকে আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে এবং নির্যাতন করেছে। এটা কোন ধরনের কথা? একটা অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল মাপ চেয়েছে, ভাই আমাকে মাপ করেন, আমার পেটে বাচ্চা, আমাকে মাপ দেয়, তাকে পিঠে পিঠে মেরেছে। পিঠে পিঠে মারো, গত কয়েকদিন আগে মারলো। তারপর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাউকে তো বাদ দেয়নি। প্রত্যেকে 11টা গির্জা ভেঙেছে, মন্দির ভেঙেছে, বুদ্ধ মঠ ভেঙেছে এবং হিন্দুরা যখন আন্দোলন করলো সেই ইসকনের লিডারকে গ্রেপ্তার করেছে এবং অবলম্বিত অত্যাচার শুরু করেছে তাদের উপর। এই মানে সংখ্যালঘুদের উপরে এই অত্যাচার কিসের জন্য? কেন তাদের উপরে এইভাবে নির্মম ভাবে তাদের অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপর হামলা করা হচ্ছে? সেটাই তো প্রশ্ন। একদিকে সংবাদের লঙ্ঘনের ক্ষমতায় গেছে, জোরে ছিল ক্ষমতায়, কি বলছে তার বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়েছিল 6টা, সাথে সাথে সেই মামলা বাতিল। 666 কোটি টাকা তার কাছে ট্যাক্স, আমি কি কোনো সম্পত্তি এত ট্যাক্স করতে, সেই ট্যাক্স সে দেবে না, সেটাও মানে বাতিল করে দেওয়া হবে। আবার অন্যকে বলে ট্যাক্স, তুমি ট্যাক্স ব্যবসা বাণিজ্য করে তোমার ইন্ডাস্ট্রি থেকে শুরু এত কিছু, আর সেখানে তুমি কথা বলতো। আজকে একটা মানুষকে অপমান করতে করতে এমন জায়গায় সংসদ ভবন যেমন আক্রমণ, সেই সাথে যাবে প্রধান বিচারপতি লাঠি সোটা নিয়ে তার বাড়ি আক্রমণ এবং হাইকোর্টে আক্রমণ। বিএনপি জামাত যা ছিল তারা এই কথা ভুলে যায় কেন? দিন এভাবে থাকে না, দিন পরিবর্তন হয়। এই যে রাজ্যসভা নিয়ে সে পদত্যাগ করেছে, পদত্যাগ যারা পদত্যাগ চায়নি তাদেরকে স্ত্রী দেওয়া হয়েছে এবং সব জায়গায় দলীয়করণ, সব জায়গায় বিএনপি আর জামাতের লোক বসানো। কাজে ন্যায় বিচার পাবার যে অধিকারটা মানুষের, সেই ন্যায় বিচার পাওয়ার অধিকারও নেই। সংসদ সে ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই। আর এক্সিকিউটিভ অথরিটি আমি তো পদত্যাগও করার সময় পাইনি, এমন ভাবে আক্রমণ করা হলো, কাজে আমি সরে আসতে বাধ্য হলাম। এবং আজকে যে নির্বাচন কমিশন, প্রথম আইন করে আমরা নির্বাচন কমিশন গঠন করলাম, সেটা পছন্দ হলো না। আর হাবিবুল আউয়াল সাহেব তো কোনো রাজনৈতিক দল করতেন না, কিন্তু এখন যাকে বসেছে সে কে, সে কোন দলের সেটা তো সবাই জানা আছে। অর্থাৎ সেখানে এখন দলীয়করণ হলো। মানবাধিকার কমিশন, সেই কমিশন বাতিল। পাবলিক সার্ভিস কমিশন, তাদের সবাইকে অপমান করে তাড়ানো হলো। প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত ছিল তাদেরকে অপমান করা। সচিবরা, তারা তো চাকরি করে, যে সরকার থাকে সরকারি হুকুম মানে, তাদেরকে অপরাধ, তাদের হাতে হ্যান্ডকাপ দেওয়া। আওয়ামী লীগ নেতা 80 বছর বয়স, সাবেক মন্ত্রী, এমপি, তাদের হাতে হ্যান্ডকাপ দেওয়া। এবং শুধু তাই নেই, এটাকে যখন কোর্টে নেয় এখন তার উপরে মারে। এমন ক্যান্সার ডিপার্টমেন্ট হাসপাতালে চিকিৎসা করতে যাচ্ছে, ওই হাসপাতালে যেতে চিকিৎসা ওই আন্দোলনকারী তারা তার উপর হামলা করে। এটা হামলা করে কেন? আমি যারা হামলাকারী তারা জিজ্ঞেস করি, তোমাদের গুলিটা কে দেখছে? তো ওই মাস্টার অংশ হিসেবেই তাদেরকে গুলি করা হয়েছে। এটা উপলব্ধি করতে হবে। আজও কালো একদিন নিশ্চয়ই গুলি বেরোবে। আজকে একদিন নিশ্চয়ই এই সমস্ত কিছু জনগণের সামনে আসবে। আজকে চাকরি বাকরি সব নিয়ম বন্ধ, কোন নিয়ম ছাড়াই 80,000 লোকে চাকরিতে ঢুকিয়েছে। আর ওদিকে 80 বছর 26 লক্ষ
ইন্ডিয়ানকে চাকরি দিয়েছি, এখন ক্ষমতা আছে 26 লক্ষকে চাকরি থেকে বের করা লাগে না এখন পর্যন্ত। ধোকাবাজি দিয়ে মানুষকে বিভ্রান্ত কেন করলো সে? আয়নার ঘর কোথায় আয়না ঘর? এখন তো আয়না ঘর, এখন গোটা বাংলাদেশে আয়না ঘর হয়ে গেছে। এখন পর্যায় পর্যন্ত আমাদের নেতা কর্মীরা সরকারি এবং মামলা সব খুনের মামলা, প্রায় 30,000 মামলা দায়ের করা হয়েছে, তাতে প্রায় কয়েক লক্ষ আসামি। নারী নির্যাতন চলছে সমানে, প্রায় 2,000-এর মতো নারী নির্যাতন মাত্র 2 মাস, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে প্রায় 2,000-এর মতো নারী নির্যাতন হয়েছে। পুলিশকে আক্রান্ত, পুলিশ তো আক্রমণের শিকার প্রায় 3,000-এর মতো পুলিশ হত্যাই করেছে তারা পিটিয়ে। 40 জন আনসারের কোনো খবর নাই, গুম হয়ে গেছে। আর চুরি ডাকাতি যেভাবে বেড়ে গেছে, কোন মানুষ শান্তিতে থাকতে পারে না, নিরাপদে ঘুমোতে পারে না, নিরাপদে চলতে পারে না। ছিনতাই, খুন প্রতিদিন, এমনকি একজনের কানের দুল ছিঁড়ে নিয়ে গেছে, সে কানটা কেটে গেছে। এইরকম একটা অরাজকতা, মানে ছিনতাই, অপহরণ, দেশীয় অস্ত্র বহন, খুন, ধর্ষণ প্রতিনিয়ত সারা বাংলাদেশে চলছে। আর জিনিসের দাম, প্রত্যেকটা জিনিসের দাম এমন ভাবে বেড়ে গেছে, 70-80 টাকা কেজি চাল, আলু, পেঁয়াজ, তরকারি সব। এমনকি আমাদের গ্রামে যেখানে সব জিনিস সস্তা ছিল, সেখানে একেবারে রিমোট এলাকা, সেখান থেকে আমাকে আমাদের স্থানীয় লোক ফোন বললো, মা 140 টাকা ঢেঁড়স। আমি আপনারা তো ওই এলাকায় বলে, হ্যাঁ এরকমই দাম, আমি আধা কেজি কিনছি, বেশি কিনতে পারিনি। তো এইরকম ভাবে প্রত্যেকটা জিনিসের দাম আজকে বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মাথা পিছু আয় তো কমে গেছে। ইন্ডাস্ট্রি গুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হোটেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাদের যত প্রতিষ্ঠান সেগুলি যখন আগুন দেওয়া, আজকে 50% গার্মেন্টস এক্সপোর্ট আমেরিকায় বাতিল হয়ে গেছে। তারা কি রাষ্ট্র চালাচ্ছে, কি দেশ চালাচ্ছে, কি অবস্থার সৃষ্টি করছে? তারা কারি পারে আমাকে কিভাবে ফাঁসি দেবে, আমার বিরুদ্ধে কিভাবে মামলা করবে। এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, সবাই মনে আছে সেদিন পার্লামেন্টে খালেদা বললো ওরা কেউ কি মারবে, তো যারা তাদের বিএনপি নেতা কর্মীদের কথা, আমি নাকি গ্রেনেড নিয়ে আই মেরেছি। 11টা গ্রেনেড মারা হলো, তাহলে 11টা ফুটলো। তোমার হাতে 13টা গ্রেনেডের ব্যাগ থাকলে কত বড় ব্যাগটা হতো? আর হাতে কি কোনো ব্যাগ ছিল? এই যে এরকম মিথ্যা অপপ্রচার চালানো সেই সময়, তারা যে পরিকল্পিত ভাবে আমাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছিল, একটা গ্রেনেড ট্রাকের উপর পড়লে আমাদের সকল নেতাকে মারা যেত। অন দ্য স্পট 24 জন মারা গেল। আইবি রহমান আমাদের তাকে সেমেছে দিয়ে গেল চিকিৎসা দাবি। ছেলে মেয়েগুলি দেখতে গেছে, দেখতে যায় না, এমন একটা অবস্থা। 24 তারিখে সে মারা গেল এবং পরবর্তীতে আরো প্রায় 20-25 জন মারা গেছে। এই মৃত্যুর দায়িত্ব তাদের নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার, আমরা মামলা করতে গেলাম, মতিঝিল থানায় গিয়েছিল জলিল সাহেব চৌধুরী, তারা মামলা নেবে না, কোনো মধ্যে একটা দিদি করে চলে আসা হয়, তাও তারা গ্রহণ করতে চায়নি। এরপরে 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন এটা তদন্ত শুরু করলো। আমি তখন কারাগারে বন্দি, আমার জবানবন্দি নিল, তারাই মামলাটা শুরু করেছিল 2008 সাল থেকে। এবং সেই মামলায় সাজা হলো, সবাই খালাস, সবাই খালাস। প্রায় 30-40 জন মানুষ মারা গেল ওই অন দ্য স্পট, 24 জন, আর এরপর আরো মানুষ মারা গেছে, আইবি রহমান সহ, সবাই খালাস পেয়ে গেল। সত্যিকার যারা খুন করে তারা খালাস পায়, যারা হত্যাকাণ্ড চায় নাই, নিজে পদবি ছেড়ে দিলাম, তাদের বিরুদ্ধে হত্যার মামলা। আমার বিরুদ্ধে 229টা মামলা, সব মিলে আমি হত্যা করেছি। এবং এইভাবে আওয়ামী লীগের সব নেতা প্রত্যেকের বিরুদ্ধে হত্যা মামলা। আওয়ামী লীগ, ছাত্রলীগ কেউ বাদ যায়নি, সকল রূপে। আজকে ইউনিভার্সিটি গুলি অস্ত্রের কারখানা। ওই কয়েকদিন আগে দেখলাম একটা রাজশাহী ইউনিভার্সিটি, সে বক্তৃতা দিচ্ছে যে তাদের ওখানে শেরে বাংলা হলে এত অস্ত্র আছে যে সে নাকি ওই রাজশাহী সব প্রশাসনকে ঠেকাতে পারবে, প্রকাশ্যে বলছে।
সমন্বয়কারী একজন আপনারা দেখেছেন বলছে যে যদি পুলিশ হত্যা না করতো আর মেট্রোরে আগুন না দিত তাহলে নাকি তাদের বিপ্লব সার্থক হতো না। তো অপরাধ কারা করছে তার তো নিজেদের মুখেই বেরিয়ে যাচ্ছে, নিজেরাই স্বীকার করছে। আজকে যখন কেউ আন্দোলন করতে যায় যেভাবে পেটানো হয়, আর্মি দিয়ে মারা হয়, গার্মেন্টস শ্রমিকদের মারা হলো, ওই ইসকনের যারা তাদের উপর যে হামলা করা হলো এবং প্রকাশ্যে তাদেরকে একজন আইনজীবী কেন দাঁড়ানো কোর্টে সে আইনজীবীকে পিটিয়ে হত্যা করলো। সাইফুল্লাহ আইনজীবী সেই ইসকনের ওই নেতার জন্য দাঁড়িয়েছিল, জামিন চেয়েছিল কেন, সে অপরাধ তাকে মারা হলো। এরা কোনো অপরাধী না, এদের তো কোনো আইনের শাসন নেই। সব দোষ হলো আওয়ামী লীগের। কেন? তার কারণ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে দেশের স্বাধীনতা এনেছে। আর যারা আজকে এগুলি করছে তারা তো স্বাধীনতায় বিশ্বাস করে কিনা সেটাই সন্দেহ, কিন্তু ভোগ করে তারা। আজকে ইউনূস সাহেব ক্ষমতায় গেছেন কোন দেশে? স্বাধীন বাংলাদেশে। আর তিনি মদত নিয়েছেন কারণ ওই যুদ্ধ অপরাধীদের বিচার করলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করলাম। এটাই কি আমাদের অপরাধ? এটা তো জাতিপিতা শুরু করেছিলেন, সারা বিশ্বব্যাপী যুদ্ধ অপরাধীদের বিচার হয়। আজকে যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। ওই যুদ্ধ অপরাধীর যিনি মানে ডিফেন্সে ছিলেন সে হয়ে গেছে চিফ প্রসিকিউটর। আর জামাত যে একটা নতুন আরেকটা পার্টি করেছিল এবি পার্টি, সেই পার্টির প্রেসিডেন্ট হলো এই আইসিটির চেয়ারম্যান। সেখানে ন্যায় বিচার করতে হবে, বিচারের প্রহসন হবে, এটা তো বাস্তব কথা। আজকে খুনিরা ছাড়া পাবে আর যারা অপরাধকারী তাদেরকে সাজা দেবে, এটাই চলছে বাংলাদেশে। এই চরম অরাজকতার হাত থেকে অবশ্যই মানুষকে মুক্তি দিতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই একটা ক্ষমতা লোভী, তার তো অর্থের সীমা নেই, গরিবকে ক্ষুদ্র ঋণের নামে শোষণ করে শত শত কোটি টাকা। এবং আমি দিয়েছিলাম তাকে ওই গ্রামীণ ফোনের ব্যবসা, গ্রামীণ ব্যাংকে আমি 400 কোটি টাকা দিয়েছিলাম এই গ্রামীণ ব্যাংক চালানোর জন্য। সবকিছু মানি লন্ডারিং করে চুরি করে নিয়ে এখন সেই সমস্ত টাকা এখন ব্যবহার হচ্ছে সারা বিশ্বব্যাপী। সে যে ব্যবসা করে বেরিয়েছে, কোথা থেকে টাকা পেয়েছে? সে বিদেশে এত নোবেল প্রাইজ পেয়েছে গ্রামীণ ব্যাংক, অর্ধেক টাকা তো গ্রামীণ ব্যাংকে পাওয়ার কথা, সে টাকাও দেয়নি। আজকে সারা বাংলাদেশ হচ্ছে একটা সন্ত্রাসের দেশ, অগ্নি সন্ত্রাস, পুলিশ থেকে শুরু করে অর্থনীতি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছেন তাদের সেটাও ধরে রাখতে পারবে না, সমানে টাকা ছাপাচ্ছে। 22,000 কোটি টাকা ছাপিয়ে দিল। আমাদের 16 বছরে আমরা ছাপিয়েছিলাম 60,000 কোটি টাকা, 16 বছরে। আর মাত্র 3 মাসের মধ্যে 22,000 কোটি টাকা ছাপালো। আরো দুর্ভাগ বাড়বে, এটা হচ্ছে বাস্তবতা। আমি আমার আমেরিকায় যারা এখানে এই মিটিংটা আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই। যারা বিজয়ের মাস 1 ডিসেম্বরে আপনারা এই সভা করছেন, আপনাদের সাথে কথা বলতে পারে আমি অত্যন্ত আনন্দিত। আমি আজকে মন খুলে অনেক কথা, ইতিহাসটা একটু আমি বললাম এই কারণে যে আমাদের তরুণ সমাজ হাতে মোবাইল, বিশ্ব সমাজের হাতে, এটা যে আওয়ামী লীগের অবদান সেটা ভুলেই গেছে। আজকে যে ফেসবুক ব্যবহার করি এটা আওয়ামী লীগের অবদান, এটা ভুলে গেছে তারা। আওয়ামী লীগের গাড়ি দিতে পারলেই যেন এখন সবাই খুশি। এই তরুণ সমাজকে স্বাধীনতার চেতনা উদ্ভূত করতে হবে, বাংলাদেশের ইতিহাস জানতে হবে, বাংলাদেশের উন্নয়নের গতিটা কি ছিল। গত 3 টার্মে আওয়ামী লীগ যে দেশটাকে উন্নত করেছিল, মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, নিরাপদে চলতে পারতো, পেট ভরে দুবেলা খেতে পারতো, কোনো মানুষের খাবার কষ্ট ছিল না, কোনো জায়গায় কোনো দুর্ভিক্ষ হয়নি আমাদের সময়। আমরা মানুষের মৌলিক চাহিদাগুলি একে একে সব পূরণ করেছিলাম। বিশেষ করে তরুণ সমাজের জন্য নিজের বাংলাদেশই শুধু করিনি, বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী যাতে গড়ে ওঠে আমরা সেই পদক্ষেপ নিয়েছি। আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছিলাম ট্রেনিং। সেই ট্রেনিং পেয়ে সেগুলো এখন আমাদের বুদ্ধি ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে দুর্ভাগ্যের। যা অনেক সময় আপনাদের সাথে বক্তব্য রাখলাম, প্রায়
প্রশংসা করি এই সুযোগ আমি এটুকু বলবো যে মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ গড়ে উঠবে। এখন একটা দুর্বৃত্তায়ন চলছে এই সুদখোর খুনি অর্থনবী ইউনুসের জন্য, এই হত্যাকাণ্ডের জন্য ইউনুসই দায়ী। একদিন ইনশাআল্লাহ এই সংবিধানের সপ্তম অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, সপ্তম অনুচ্ছেদের কলধারে আছে কেউ যদি ক্ষমতা অবৈধভাবে দখল করে তার বিচার হবে অবৈধভাবে হত্যা করে ষড়যন্ত্র করে চক্রান্ত করে মানুষ পুলিশ এবং সংখ্যালঘুদের হত্যা করে যে ক্ষমতা এসেছে একদিন তার বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে হবে। এবং আমি তখন সমাজকে বলবো যে তার জন্য একটু শব্দে ফিরে আসছে বাংলাদেশটা স্বাধীনতার ইতিহাসটা যেন তারা জানার চেষ্টা করে যে কত ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং তারা এটা ভোগ করছে। কাজে আবারও এই প্রবাসীদেরকে বলবো আমাদের অর্থনীতিতে, আমাদের আন্দোলন সংগ্রামে, আমাদের প্রতিটি অর্জনে সংগ্রামে স্বাধীনতায় প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের উপর আমরা শ্রদ্ধার সাথে এই অবদান আমি স্মরণ করি ও সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। এবং আপনারা যে রেকর্ড করেছে এটা কিন্তু আপনার ইচ্ছা মতো দিতে পারেন, এটা প্রচার করতে পারেন। এখানে ডাক্তার দিলীপ নাথ এখানে আছেন, আমাদের ডক্টর প্রদীপুর আছেন, যুদ্ধ লীগের সভাপতি ডক্টর রহমান সাহেব আছেন, আব্দুল সালাম আছেন, ডক্টর মাসুদুল হাসান আমার সাথে আছেন, আমাদের মোহাম্মদ সিদ্দিকী, আব্দুল আসিফ মামুন, গাজী লিটন, ডাক্তার বাতের, আমাদের নুরুল আমিন বাবু, হাজিয়ানা, রহমানের, নুরুল সেন্টু, রবিকান রফিক, গুলাম বিল্লাহ, ইমদাদ ভুইয়া, আমাদের স্বাগত সঞ্চল মতিনাথ রায়, জয়, আমাদের কবির চৌধুরী, সুরাম সরকার, আয়ুব আলী, আমাদের শত শত নেতা নিজের উপস্থিত Take us in the boy, take us in the boy,
Direct action!